হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কে কেমন আছো। সঞ্জিদা বলছে অনেকদিন পর ভাইয়ার ক্লাসে এসেছি। ওরে বাবা, এতদিন কোথায় ছিলে ভাইয়া? নাকি আসলে বাংলা ক্লাস করার সময় হয়ে ওঠে না? আসলে সবার পড়াশোনা আমি বুঝতে পারছি, তোমরা এখন সবাই কম বেশি ব্যস্ত। বিশেষ করে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো নিয়ে অনেক ব্যস্ত, আমি এগুলো বুঝি। কিন্তু এটাও সত্যি সত্য যে আসলে আহ এসএসসি বলি বা এইচএসসি বলি, মানে এই দুইটা মেইন পাবলিক পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় আমরা দেখেছি যে আহ, অনেক ছেলে মেয়ে, সবাই না, বেশ ভালো একটা অংশ কিন্তু এই বাংলা এবং ইংলিশে কিন্তু খারাপ করে। কিন্তু আমার মনে হয় যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটা পড়বো, এটা না পড়ার তো সাবজেক্ট না, এটা তো মাস্ট পড়তে হবে এবং অবশ্যই বেশি সময় নিয়ে পড়তে হবে, কথাও ঠিক। কিন্তু এই বাংলা বা ইংলিশ বা এই সাবজেক্টগুলোর একটা বড় সুবিধা হচ্ছে আহ মিথুন বলছে আপনার গাইডলাইন সেশনটা অনেক ভালো লাগছে, কাজে লাগাচ্ছে আপনার কথা মতো। এই মিথুন, এটা কোথায় পাইছো? এটা কি অ্যাপে দেওয়া হয়েছে নাকি? আমি যে কখন কি করি আমি নিজেও জানি না, এবং কোথায় কোনটা যায় তাও অত ভালো বুঝি না। মিথুন বলো তো, এটা কি অ্যাপে দিছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক। হ্যাঁ, আমি দেখো আমার ওই গাইডলাইন তোমাদের ওই অ্যাপে ঢুকে দেখবো, আমি মনে হয় এই কয়েকদিন আগে একটা গাইডলাইন দিলাম। আমি যেটা নিজে নিজে ভিতরে বিশ্বাস করি আমি সেটাই বলি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে তোমার পরীক্ষা এখনো 7 থেকে 8 মাস আছে। তুমি রেগুলার 2 থেকে 3 ঘন্টা পড়ো। এই যে দেখো হিসাবটা দেখা দিচ্ছে। তোমরা আসলে অনেক কিছু বোঝো কিন্তু সিম্পল জিনিসগুলোই বোঝো না। আমি ধরে নিচ্ছি আমি এখনো আহ কথার কথা ধরছি, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়িনি, সেকেন্ড ইয়ারও না পড়ার মতো। কিচ্ছু জানে না, কিচ্ছু আসা যায় না। আমি ধরে নিচ্ছি আমার হাতে 8 মাস সময় আছে। 8 মাস মানে 8 × 30, মানে 240 দিন। 240 থেকে আরো 40 বাদ দাও, ফেলায় দাও। জীবন কত ধরনের সমস্যা থাকবে, সব দিন পড়াশোনা হবে না, মন মেজাজ ভালো থাকবে না, এক একদিন এক এক কিছু হবে। আমি 200 দিন ধরলাম। এইচএসসি পরীক্ষার আগে তোমার হাতে এখনো গুনে গুনে একেবারে লোয়েস্ট, একেবারে সর্বনিম্ন 200 দিন এখনো হাতে রয়েছে। থ্যাংক ইউ। আমার এই ঋণ শোধ হবে না। কষ্ট করে আমার চশমাটা একটু ডেস্ক থেকে না। তো 200 দিন একটা স্টুডেন্টের হাতে সময় আছে এখন, এবং আমি ধরে নিয়েছি আমি কিছুই পড়িনি, একেবারে কিছু পড়িনি, আর যদি পড়ে থাকে ওটা তো বোনাস। এবারে 200 দিনের মধ্যে মানে 240 দিন হাতে ছিল, আমি ওখান থেকে 40 দিন বাদ দিচ্ছি। এবারে 200 দিনকে তুমি রেগুলার মন দিয়ে পড়ো তো, 4 ঘন্টা করে, 800 ঘন্টা পড়াশোনা হয়। এখন কথা হচ্ছে এই 4 ঘন্টা পড়তে হবে কিভাবে জানো? এই 4 ঘন্টা পড়তে হবে হচ্ছে একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়। তোমাদের যেটা সমস্যা, আমি তো আসলে তোমাদের বয়সটা পার করে আসছি নাকি। তোমাদের সমস্যা হচ্ছে ওই পড়তে বসে রাস্তায় যেন কার সাথে দেখা হয়েছিল, কোথায় কি দেখে আসলাম, একবার সেটার কথা মনে পড়ে, একবার কোনো ফ্রেন্ডের কথা মনে পড়ে, তারপরে আর একবার মনে করো কোনোদিন কোনো একটা ঝামেলা হয়েছে কোনো না কোনো কিছু নিয়ে, এটা নিয়ে চিন্তা ভাবনায় থাকো। বিভিন্ন কারণে তোমার পড়াশোনা ডিস্টার্ব হয়। কিন্তু দেখো, 24 ঘন্টার সময়ের মধ্যে আমি তোমাকে পড়তে বলেছি মাত্র 4 ঘন্টা। এখন তুমি যদি বলো যে ভাই আমার পক্ষে 4 ঘন্টা পড়া সম্ভব না, তাহলে আমার আর বলার কিছু নেই। এবং এই 4 ঘন্টা তুমি পড়বা হচ্ছে তোমার বাইরের যত ব্যস্ততা আছে। বাইরের ব্যস্ততা কি? আমার সবচেয়ে খারাপ লাগে তোমাদের বয়সী ছেলে মেয়েদের যেটা, এটা আমিও আমার গাইডলাইনে মনে হয় বলছি, তোমরা দেখছো, সকাল থেকে রাত পর্যন্ত শুধু রাস্তার এ মাথা ও মাথা করে। এই টিচার, ওই ভাইয়া, এই ভুদাই, মানে কত ধরনের কি যে জগতে আছে তার ঠিক নাই। এত কেন রে ভাই, এত লাগে? কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে তুমি সবই জানো। এখন তোমার কাজ হচ্ছে এই দৌড়াদৌড়ি কমায় দাও। আমি বলতেছি না তুমি দৌড়ায়ও না, যেমন তোমার ম্যাথের সমস্যা, তুমি একটা টিচারের কাছে পড়ো, সমস্যা নাই। কেমিস্ট্রিতে খুবই সমস্যা, পড়ো, সমস্যা নাই। কিন্তু এই যে তোমরা যে কাজটা করো,
বাইরে 4 জায়গায় প্রাইভেট পড়ো, বাসায় 2টা টিচার রাখো, আবার একবার কেউ এসিএস এর ক্লাস করে, একবার শিখর ক্লাস করে, এর ক্লাস তার ক্লাস দেখতে দেখতে জীবন যৌবন শেষ। বাইরে ভাই বিশ্বাস করো। এই যে দেখো নাজিব বলতেছে আমার এক ফ্রেন্ড 14টা প্রাইভেট পড়ে। নাজিব আমার এই কথাটা তুমি রেকর্ড করে রাখো, ভবিষ্যতে কাজে শোনায়ও। তোমার ওই যে ফ্রেন্ডটা মাত্র 14টা প্রাইভেট পড়ে, আমি গ্যারান্টি দিচ্ছি কাগজে লিখে ও কোথাও চান্স পাবে না ইউনিভার্সিটি। দেখো আমি বলে রাখলাম, কি ভাত কথা ঠিক আছে না? ও কোনো জায়গায় চান্স পাবে না। আর যদি চান্সও পায়, দেখবে এমন জায়গায় ও পাওয়া না পাওয়া একই কথা। 14টার কথা বাদ, আমি এই 4টে 5টা তাই আমার কাছে বেশি বেশি লাগে। আর কোথায় 14টা? তো যাই হোক, এইটা নিয়ে আমি বেশি কথা বলবো না ভাই, কেননা কথা বললে এক একজন মানুষের এক একজনের চিন্তা ভাবনা। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি আমি সেটাই বলি, যে সবকিছু বাদ দিয়ে কোনো স্টুডেন্ট যদি রেগুলার 4 থেকে 5 ঘন্টা স্টাডি করে, আগামী যে সময়টা আছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি সে যে রেজাল্ট করতে চাচ্ছে সে রেজাল্ট করতে পারবে, 100% গ্যারান্টি। ঠিক আছে? সো এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো চলো তাহলে আস্তে আস্তে আজকের মূল ক্লাসে প্রবেশ করি। এবং আজকের ক্লাসের টপিকটা তোমরা তো জানো, প্রকৃতি এবং প্রত্যয়। গতদিন ক্লাসে আমরা এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম এবং আজকে হচ্ছে এটা আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। এখন তোমরা একটু ফ্র্যাঙ্কলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, এই যে গতদিন ক্লাসে আমি প্রকৃতি প্রত্যয়ের কি সুন্দর একটা বেসিক নিয়ে আলোচনা করলাম, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমার ক্লাসটা পরে কে কে দেখেছো বা বই পড়েছো কে কে, একবার ফ্র্যাঙ্কলি বলো, না পড়লেও সমস্যা নেই। আচ্ছা, কয়েকজন বলছে যে নামাজের সময় হচ্ছে। ভাই আমি 5টা 10-এর দিকে ব্রেক দিতে চাচ্ছিলাম, তোমরা বলো কখন ব্রেক দিলে ভালো হয়। তোমরা যখন বলবো আমি সেই সময় দিব, কোনো সমস্যা নেই। আমার মনে হয় 5টা 10-15 দিকে দেওয়া যায়, সেটা খারাপ হয় না। আমরা এর মধ্যে একটু আধা ঘন্টা পড়ে নিই। থ্যাংক ইউ, বই পড়েছো। আচ্ছা, আবার অনেকে দেখতে পাচ্ছি পড়োনি। ওকে, আচ্ছা আমি 5টা 10-এ নামাজে ব্রেকটা দিই, হ্যাঁ? কেননা ওই সময় দিলে এটা আমার মনে হয় সব মিলে খারাপ হয় না, ভালোই হয় আর কি। আমার মনে হচ্ছে এখন কথা স্পষ্ট শোনা যাচ্ছে। কথা মনে হচ্ছে এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, এই যে দেখো ভাই আমি গতদিন ক্লাসে আমি বেশ সময় নিয়ে কিন্তু তোমাদেরকে আমি প্রকৃতি প্রত্যয় একেবারে বেসিক জিনিসটা আলোচনা করে দিলাম। এবং দেখো তুমি যদি ওই ক্লাসটার পরবর্তীতে একটু রেকর্ডিং দেখতে, তুমি যদি ওই ক্লাসের মনে করো যে বইটা একটু খুলে ওই জায়গাগুলো একটু সুন্দর করে দেখতে দেখতে তোমার ওই টপিকগুলো একেবারে আজীবনের মতো, সারা জীবনের মতো ইজি হয়ে যেত। কিন্তু তোমরা যারা দেখেছো খুবই ভালো করেছো, কিন্তু অনেকেই আছে কি যে ও পরে দেখবো পরে পড়বো। তুমি যখন পরে দেখবা পরে পড়বা এই চিন্তা ভাবনা করবা, বিশ্বাস করো ভাইয়া, তোমার কিন্তু এখান থেকে 1 মাস 2 মাস পরে পড়লে সত্যিকার অর্থে মাথায় ওই অর্থে কিছু থাকে না। বুঝতে পেরেছো? এখন মাথায় যে কিছু থাকবে না তা না, তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে দিনের দিন একেবারে সাথে সাথে কাজগুলো শেষ করে ফেলা, একেবারে সাথে সাথে। মনে করো আজকে এটা তুমি ক্লাস করছো, ওই ক্লাসের যতদূর পারা যায় ওই টপিকটা ওই দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবা। তুমি যখনই শেষ করবা
তখন দেখবা যে তোমার একেবারে প্রবলেম সলভ হয়ে গেছে। তোমরা কয়েকজন প্রশ্ন করছো যে ভাইয়া 4 ঘন্টা পড়বো, কিভাবে পড়বো? ভাই আমি মাপ চেয়ে নিচ্ছি। ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট সে যদি বলে যে আমি 4 ঘন্টা পড়া এটা কিভাবে পড়বো, তাহলে এটা আমার পক্ষে বুঝায় দেওয়া সম্ভব না। আমি যেটা শর্টকাটে বুঝি, আমি 24 ঘন্টাতে 4 ঘন্টা পড়বো আমার সুবিধা মতো। আমার যখন পড়তে ভালো লাগে প্রয়োজনে 4 ঘন্টাকে 8 ভাগে ভাগ করে নিব। আধা ঘন্টা করে পড়বো। 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়বো। মনোযোগ দিয়ে পড়বো। যখন আমার মনোযোগ থাকে তখন একেবারে সলিড ভাবে। আরেকটা কথা বলি, বলে ক্লাসটা শুরু করি। দেখো ভাই আমি যখন 4 ঘন্টার কথা বলছি, আসলে এটা তুমি 3-4 ঘন্টা করে শুরু করো। তারপরে দেখবা যে পড়া কিন্তু অনেকটা নেশার মতো। যেদিন দেখবা পড়তে ভালো লাগে, তখন দেখবা যে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে ফেলছো। যেমন তুমি অনেক পরীক্ষার আগে কিন্তু 8-10 ঘন্টা পড়ো, আমি এটা জানি। অর্থাৎ 4 ঘন্টা করে শুরু করো, আস্তে আস্তে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা, এটা অটোমেটিক ভাবে আস্তে আস্তে তুমি ওই পর্যায়ে চলে যাবা। কিন্তু এই কথাটা কাদের জন্য? যারা একেবারেই কিছু পড়ে না, এখনো পর্যন্ত বিভ্রান্ত, দৌড়াদৌড়ি লাফালাফির মধ্যে আছে, কি পড়বো কোথা থেকে পড়বো বুঝতে পারছি না। তাদের জন্যই আমি বলেছি যে 3-4 ঘন্টা করে আস্তে 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 একটু একটু করে শুরু করো। একটু একটু করে শুরু করো, তারপরে আস্তে আস্তে টাইম এমনিই বেড়ে যাবে। ডোন্ট ওয়ারি। তো চলো তাহলে ক্লাসের শুরুতেই বেশ কিছু কথা বললাম এবং এই কথাগুলো আসলে তোমাদের জন্য ইফেক্টিভ, এই জন্য মূলত বললাম। তো চলো আমরা প্রকৃতি প্রত্যয়ের আজকে আমরা মূলত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। কেননা তোমরা জানো যে গতদিন ক্লাসে কিন্তু আমি কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি কিন্তু ক্লাসের এক ফাঁকে এমনও বলেছিলাম পরীক্ষার জন্য দুটোই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দুটোই গুরুত্বপূর্ণ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তদ্ধিত প্রত্যয় থেকে কৃত প্রত্যয়টা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলছি না যে তদ্ধিত প্রত্যয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। মনে করো যে 10টা প্রশ্নের মধ্যে কৃত প্রত্যয় থেকে 6টা আসলো, তদ্ধিত প্রত্যয় থেকে 4টা আসলো, এইরকম। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে কৃত প্রত্যয় থেকে তদ্ধিত প্রত্যয়টা আবার একটু বেশি সহজ। কৃত প্রত্যয়ের মধ্যে দেখবে পড়তে যে অনেক ঝামেলা, কোন ক্রিয়া থেকে আসছে, কোন ধাতু থেকে আসছে, তারপরে এটা সেটা অনেক ধরনের ঝামেলা তোমার কাছে মনে হতে পারে। কিন্তু তুমি দেখবা তদ্ধিত প্রত্যয় এটা একেবারেই সহজ। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি এবং বরাবরের মতো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে করি, গত ক্লাসেও করেছিলাম, যে তুমি যে প্রকৃতি প্রত্যয়ের উত্তর করতে চাচ্ছ বা চাচ্ছ না যাই হোক, তার আগে তোমাকে এই যে একটা নমুনা প্রশ্ন আমি দেখিয়ে দিলাম। দেখো রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্রকৃতি প্রত্যয় থেকে আসা একটা প্রশ্ন। সাধারণত কি হয়, সমাসের অল্টারনেটিভ হিসাবে প্রকৃতি প্রত্যয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো সমাস নিয়ে যেহেতু আজকের ক্লাস না, আমি সমাস নিয়ে কোনো কথা বলবো না। প্রকৃতি প্রত্যয়ের প্রশ্নটার প্যাটার্নটা তাকাও। প্রশ্নটার প্যাটার্ন কি? এই যে 8টা শব্দ এখানে আছে, 8টা শব্দের মধ্য থেকে 5টা শব্দের তোমার প্রকৃতি ও প্রত্যয় করতে হবে এবং তুমি যদি 5টা শব্দের প্রকৃতি প্রত্যয় করতে পারো, একেবারে ম্যাথের মতো 5-এ 5। এখানে কেউ তোমার নাম্বার চেষ্টা করেও কমাতে পারবে না। বুঝতে পেরেছো? বাংলা ব্যাকরণের এই হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। দু একজন বলছো নামাজে বিরতি দিবেন না, অবশ্যই ভাই নামাজে বিরতি দিব, 5টা বেজে 10 মিনিটে নামাজে বিরতি দিব, ঠিক আছে? ওকে, তাহলে প্রকৃতি প্রত্যয় থেকে পরীক্ষায় এই প্যাটার্নে প্রশ্ন আসবে এবং আমি গতদিন ক্লাসে কিন্তু এটাও বুঝিয়ে দিয়েছিলাম। দেখো গতদিন ক্লাসে কিন্তু এটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে মনে করো 3 নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা আসলো, মূল শব্দ ছিল এটা, তুমি এটার প্রকৃতি প্রত্যয় করবে এরকম এবং তুমি ডান পাশে প্রত্যয়ের নামটা লিখে দিবে। গতদিন ক্লাসে আমি যা বলেছিলাম আজকে হুবহু সেই স্লাইডটা আরেকবার দেখিয়ে দিলাম, কেননা আমার কেন জানি মনে হয় যে ওই একই কথা বারবার বলার দরকার। পরীক্ষায় প্রশ্ন এসেছে, কথার কথা এখানে মনে করো যে বেশ কয়েকটা শব্দ আসছে, যে এখান থেকে আমি একটা শব্দ নিলাম, এই যে আমার ছোট বোনেরা অনেক সুন্দর রান্না করে, যে রান্না করে তার নাম তো রাঁধুনি। এবার রাঁধুনি শব্দটা আমি প্রদত্ত শব্দের এখানে লিখলাম রাঁধুনি। তাহলে প্রদত্ত শব্দটা লিখলাম, এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে রাধ যুক্ত উনি, রাঁধুনি। প্রত্যয় কি? মনে করো এটা তদ্ধিত প্রত্যয়।
তো এই যে দেখো, মূল শব্দ লিখলাম, প্রকৃতি প্রত্যয় করলাম, প্রত্যয়ের নাম লিখে দিলাম। এই হচ্ছে এই ধরনের প্রশ্ন উত্তর করার প্যাটার্ন। দেখো তো গতদিন ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম কিনা? কতক্ষণ সময় নিয়ে, প্রায় আধা ঘন্টার সময় বা তার বেশি সময় নিয়ে কিন্তু এই জায়গাটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো ভাইয়ারা আজকে এই জায়গায় বেশি সময় দিব না, কেননা গতদিন ক্লাসে এখানে অনেক সময় দেওয়া হয়ে গেছে। তারপরেও আমি আরেকবার, শেষবারের মতো আরেকবার এই জায়গাটা রিভিউ করে দিচ্ছি। আমি বলেছিলাম যারা এখনো পর্যন্ত প্রকৃতি প্রত্যয় বোঝো না, তারা ধরে নাও পৃথিবীতে প্রকৃতি প্রত্যয় বলে কিছু নাই। এটা জাস্ট একটা সন্ধি বিচ্ছেদ। বলেছিলাম কিনা? এই হচ্ছে মূল শব্দ। বাঘা, দৈনিক, দোলনা, কর্তব্য, এই হচ্ছে মূল শব্দ। মূল শব্দকে ভাঙলে প্রথম অংশের নাম প্রকৃতি, পরবর্তী অংশের নাম প্রত্যয়। বলেছিলাম মূল শব্দকে ভাঙলে প্রথম অংশের নাম প্রকৃতি, পরবর্তী অংশের নাম কি? প্রত্যয়। কথা ঠিক আছে? ওকে। এবং আমি বলেছিলাম যে এই প্রথম অংশের প্রকৃতির মধ্যে যে সকল শব্দগুলো একেবারেই ক্রিয়ার মূল বা ধাতু থেকে যেগুলো এসেছে, ক্রিয়ার মূল বা ধাতু থেকে যেগুলো এসেছে, এই যে আমি বলেছিলাম যে এই প্রথম অংশ প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দ, একটা ধাতু। ধাতু কোনগুলো? একেবারে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। অর্থাৎ যে সকল শব্দগুলো ক্রিয়াপদ থেকে এসেছে, সেই ক্রিয়াপদের যে মূল আছে সেটাকে আমরা ধাতু বলছি। এবং আমি বলেছিলাম যে এই ক্রিয়াপদ থেকে আসা যে শব্দ, সেগুলোকেই হচ্ছে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আর কি বলেছিলাম? ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে আর যা আছে, যত পদ আছে, সব হচ্ছে তদ্ধিত প্রত্যয় হবে। বলেছিলাম কিনা? ইয়েস, বলেছিলাম। তাহলে দেখো তো গতদিন ক্লাসে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও তো যে গতদিন ক্লাসে এই যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এই জায়গাটা সবাই বুঝতে পেরেছিলে কিনা? একটু কমেন্ট বক্সে ইয়েস অর নো জানাও তো। ইয়েস অর নো, কাইন্ডলি কমেন্ট বক্সে জানালেই হবে। কমেন্ট বক্সে জানাও ইয়েস অর নো। গতদিন ক্লাসে যে আলোচনা করেছিলাম এটা তুমি বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ। এই যে ম্যাক্সিমাম বলছে ইয়েস। তোমরা আসলে আস্তে আস্তে জিনিয়াস হয়ে যাচ্ছে সবাই। ভেরি গুড। দু একজন বলছে ভাই গত ক্লাসটা করিনি। সমস্যা নেই ভাই, শিখর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডিং থাকে। তুমি জাস্ট রেকর্ডিংটা দেখে একটু বইটা রিভিশন দিবা, রিভিশন আসলে একবার রিডিং পড়বা, দেখবে অটোমেটিক ভাবে কমপ্লিট হয়ে গেছে। সো যদি গতদিন ক্লাসে বুঝে থাকি তাহলে কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় সব বুঝেছিলাম। আজকে আমি আরেকবার শেষবারের মতো তদ্ধিত প্রত্যয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। তদ্ধিত প্রত্যয় ফর দ্য লাস্ট টাইম আমরা আজকে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। কেন বুঝিয়ে দিচ্ছি? কেননা আজকের ক্লাসটা আমরা পুরোপুরি তদ্ধিত প্রত্যয়ের উপর কাজ করব। বিজ্ঞানী পলক বলছে নিপাতনের সিদ্ধ কৃৎ প্রত্যয় কি? বিজ্ঞানী সাহেব আপনার আপাতত এটা না জানলেও হবে, এই জন্য আপনি এখন একটু মাথা ঠান্ডা করে আমার কথা শোনেন, ঠিক আছে? বিজ্ঞানী মানুষ তো মাথায় সব জটিল জটিল জিনিস চিন্তা কাজ করে। আরে পরীক্ষায় প্রশ্ন আসে সহজ সহজ জিনিস। বিজ্ঞানী সাহেব আপনি এত কঠিন জিনিস নিয়ে কেন ভাবেন? এত ভাবার দরকার নাই তো। জীবনটাকে একটু সহজ করে নাও না। তোমরা লাইফকে এত কমপ্লেক্স কেন করো ভাই? তদ্ধিত প্রত্যয় কাকে বলে? আমি যদি গতদিন ক্লাসের উপর ভিত্তি করে বলি যে ক্রিয়াপদ বাদে এই পৃথিবীতে যত শব্দ আছে এবং সেই শব্দের মাধ্যমে উৎপত্তি যে কোনো শব্দই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন বিষয়টা কি? পরীক্ষায় প্রশ্ন এসেছে ঢাকায়, তাহলে আমার কথা কি ছিল? যে মূল যে শব্দটা থাকবে আমি সেই শব্দটাকে ভেঙে ফেলবো। তাহলে ঢাকায় শব্দটাকে আমি ভেঙে ফেললাম। ঢাকায় শব্দটাকে ভাঙলে কি হলো? ঢাকা যুক্ত আই। এবার ভাইয়া কি বলেছিল? প্রথম অংশের নাম প্রকৃতি,
আর পরবর্তী অংশের নাম প্রত্যয়। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে। এবার এইটা তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয় আমি কি করে বুঝবো? বোঝার উপায় ভাইয়া কি বলে দিয়েছিল? এই যে একটা শব্দকে ভাঙার পরে প্রকৃতি এবং প্রত্যয়, এই প্রকৃতি যদি ক্রিয়াপদের সাথে সম্পর্কিত থাকে একমাত্র সেটাই হবে কৃত প্রত্যয়। আর ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে যত শব্দ আছে, আমাকে একটু কাইন্ডলি জানাতো ঢাকা, এই যে শব্দটা এটা কোন পদ? বলো আমাকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও তো। মনে করো যে আমি বাংলা ইংরেজি কিছুই পারি না, রাস্তায় তুমি হাঁটছো, হঠাৎ করে তোমার কাছে এখন জিজ্ঞাসা করছে, এই তুই যে এত পড়াশোনা করিস, বলতো ঢাকা কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া না অন্য কিছু? ঢাকা কোন পদ? জাস্ট এইটা আমাকে একটু জানাও, আর কিছু লাগবে না। ঢাকা কোন পদ এটা একটু জানালে হবে। ভেরি গুড, তোমরা তো সবাই পারো দেখছি। আমার মনে হয় যারা 1-2 তে পড়ে তারাও বলতে পারবে যে ঢাকা হচ্ছে একটা বিশেষ্য পদ, ইংরেজিতে আমরা যেটাকে বলি নাউন। এখন এটা কোন নাউন বা কোন বিশেষ্য পদ আপাতত আমার জানার দরকার নাই আসলে, ঠিক আছে? তো আমি একটা জিনিস ক্লিয়ার যে ঢাকা হচ্ছে একটা বিশেষ্য পদ, যেহেতু এটা একটা জায়গার নাম বা স্থানের নাম, সেহেতু এটা বিশেষ্য পদ। কথা ঠিক আছে? ওকে, একেবারে কথা ঠিক আছে। তাহলে এই যে ঢাকায় শব্দটি এসেছে কোন জায়গা থেকে? ঢাকায় শব্দটি এসেছে ঢাকা নামক একটা শব্দ থেকে। কথা ঠিক আছে? ঢাকা নামক একটা শব্দ এসেছে এবং ঢাকা শব্দটা কি পদ? বিশেষ্য পদ। তাহলে ভাইয়া কি বলেছিল? ক্রিয়াপদ বা ক্রিয়ার মূল অংশ ধাতু বাদ দিয়ে এই পৃথিবীতে যত শব্দ আছে, অর্থাৎ যে শব্দ থেকে আসবে সেটাই হচ্ছে মূলত তদ্ধিত প্রত্যয়। ঢাকা শব্দটার সাথে যেহেতু ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, সেহেতু এই ঢাকা শব্দের উপর ভিত্তি করে একটা শব্দ হয়েছে ঢাকাই, তাহলে এর সাথেও ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আর যেটার সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আবার বলছি, ঢাকাই শব্দটাকে ভাঙলাম ঢাকা যুক্ত আই, তাহলে ঢাকাই শব্দটা এসেছে কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকা শব্দের মধ্যে যেহেতু ক্রিয়াপদের কোনো গন্ধ নাই, তার মানে এইটা কৃত প্রত্যয় না। আর যেটা কৃত প্রত্যয় না সেটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে এই তদ্ধিত প্রত্যয় হচ্ছে মূলত 3 প্রকার। এটাও আমার এইচএসসি পরীক্ষায় জীবনেও কোনো কাজে লাগবে না, যেহেতু আমি একটু আগেই স্যাম্পল কোশ্চেন কিন্তু দেখালাম এবং সেখানে আমরা দেখলাম, নমুনা প্রশ্নে দেখলাম যে কোনটা কোন তদ্ধিত প্রত্যয়, কোনটা কোন কৃত প্রত্যয়। এখান থেকে আর যাই হোক ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষায় প্রশ্ন আসে না। ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষায় প্রশ্ন কি আসে? একটা শব্দ দিয়ে বলে ওই শব্দের কোনটা কোন প্রত্যয়। তাহলে চলো আমি তদ্ধিত প্রত্যয়ের ক্লাসিফিকেশনটা একটা কারণেই দেখাচ্ছি, যে বইগুলোতে এইভাবে লেখা আছে সেই জন্য। কিন্তু এইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। বাংলা তদ্ধিত প্রত্যয় কোনটা, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনটা, বিদেশি তদ্ধিত প্রত্যয়, এটা অন্তত তোমার লাগবে না। এইটা জাস্ট একেবারেই পরীক্ষায় আসবে ঠিক এইভাবে। এসএসসি পরীক্ষায় কি প্রশ্ন এসেছে? জেলের শব্দের প্রকৃতি প্রত্যয় করো, বা জেলের শব্দের প্রকৃতি প্রত্যয় এবং সেটা কোন প্রত্যয় এটা তুমি লেখো। তো জেলের শব্দটাকে আমি ভাঙলাম, আমি পেলাম জাল যুক্ত ইয়া। আচ্ছা, শেষে যে এই ইয়া প্রত্যয় যুক্ত হবে এইটা আমি কি করে বুঝবো? আমার তো মুখস্থ বিদ্যা অনেক খারাপ, তাহলে আমি এখন কি করে বুঝবো যে এই জাল শব্দের শেষে ইয়া প্রত্যয় যুক্ত হবে? এইটা ভাইয়া বোঝার উপায়টা কি? এইটা বোঝার সুন্দর একটা উপায় আছে। উপায় হচ্ছে
যদি তুমি দেখো যে কোনো শব্দের শেষে এ থাকে, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করে দেখো ভাইয়ারা যে শব্দের শেষে এ রয়েছে, জেলে, শহরে, সেকালে, একুশে, মেটে, দেখো তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এই প্রত্যেকটা শব্দের শেষে এ আছে কিনা। এখন এইটা যদি ভাই তুমি না বোঝো তাইলে তো আর বোঝানোর কিছু নাই, বাট আমি বুঝি তোমরা এটা সবাই বোঝো। তাহলে কি হলো ভাইয়া, প্রত্যেকটা শব্দের শেষে তুমি এ দেখলে তখনই তোমাকে মাথায় একটু রাখতে হবে যে ভাইয়া একটা নিয়ম দেখিয়ে দিয়েছিল। দেখো বাজারে প্রচলিত কোনো বইয়ে কিন্তু তুমি এই নিয়ম পাবে না। এই নিয়মটা ভাই আমিও বই পুস্তক ঘাটাঘাটি করে আমি একটু নিজের মতো করে একটু শর্টকাট তৈরি করেছি, করে তোমাদের উদ্দেশ্যে আমি এটা এখানে ডেলিভার করছি। কেন করছি? কেননা আমি জানি যে ছেলে মেয়েদের প্রকৃতি প্রত্যয় একটু কঠিন লাগে, এই জন্য যতটা সহজে এটা পড়ানো যায়, যত সহজে পড়া যায়, এই জন্য এইটা আমি করে দেখাচ্ছি। বাট আমি বলছি না যে তুমি এটাই করো। আমি যেটা আমার শর্টকাট টেকনিক, আমি একটা শব্দ পরীক্ষা আসছে আমি দেখব, যদি কোনো শব্দের শেষে আমি দেখি ইয়ে, তাহলে কি করব, ওই শব্দের শেষে ইয়া প্রত্যয় যুক্ত হবে, সোজা কথা। যেমন জেলে জাল শব্দ ইয়া, শহরে, শহরে না শহুরে হবে, শহুরে শহর যুক্ত ইয়া, একুশে একুশ যুক্ত ইয়া, চাকুরে চাকর যুক্ত ইয়া, বাস। সোনালী শব্দটা এটার সাথে যাচ্ছে না, এই জন্য এটা আমরা কেটে দিলাম আপাতত। সো একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, প্রত্যেকটা শব্দের শেষে এসেছে, প্রত্যয় হিসেবে আমি ইয়া করে দিয়েছি এবং আমার উত্তর হয়ে গিয়েছে, এবং উত্তর হয়ে গেছে একেবারে ইয়া। জোস। এরপরে কি হলো, পরীক্ষায় প্রশ্ন এসেছে, আমি দেখতে পাচ্ছি কোন শব্দের শেষে ইক যুক্ত হচ্ছে, ইক। এই যে দেখো তো প্রত্যেকটা শব্দের শেষে ইক আছে কিনা। সাহিত্যিক, মাধ্যমিক, সাপ্তাহিক, বৈদিক, আকস্মিক, বৈজ্ঞানিক, দার্শনিক, বার্ষিক, দেখো তো প্রত্যেকটা শব্দের শেষে ইক আছে কিনা। আর আমরা মনে রাখবো যে শব্দের শেষে ইক থাকবে এটা একেবারে শর্টকাটে আমরা ওই ইক প্রত্যয়টাই লিখে দিব। হ্যাঁ, অনেক সময় ইসনিক প্রত্যয় হতে পারে, তবে ওই ইসনিক বানান লিখতে যে দেখা গেল তুমি ভুল করে বসলে, কোনো দরকার নাই, একেবারেই কোনো দরকার নাই। শব্দের শেষে ইক, প্রত্যয় হিসেবে ইক, শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে অনেকে নামাজি বিরতি বলছো অনেকক্ষণ ধরে, আমি বলেছিলাম 5টা 10-এ ছোট্ট একটা ব্রেক দিব, 5টা 12 বেজে গেছে মনে হয়। তাহলে ভাই আমি এখন ছোট্ট করে একটা নামাজি বিরতি দিচ্ছি, আপনারা একটু দ্রুত নামাজ পড়ে চলে আসবেন। নামাজের বিরতি 10 মিনিট। কতক্ষণ দিব? 10 মিনিটে পারবা তো? আমার বিশ্বাস পারবা। আচ্ছা 2-1 মিনিট বেশি লাগলে সেটা পরের ব্যাপার, আপাতত টার্গেট করো 10 মিনিট, ঠিক আছে? নামাজের বিরতি কতক্ষণ? জাস্ট 10 মিনিটস। থ্যাংক ইউ। তাহলে এসো, ক্লাস শেষ, নামাজ শেষে চলে এসো, আমরা আবার দেখবো খুব মজার মজার কিছু জিনিস। আজকে প্রকৃতি প্রত্যয়ের লাস্ট ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা একেবারে বিষয়টা একেবারে পানির মতো সহজ করে ফেলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।
ওকে, আমার মনে হচ্ছে এখন শোনা যাচ্ছে। ওকে, আসলে প্রযুক্তি বিষয় তো, প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই আছে, বুঝতেই পারছো। প্রযুক্তির সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো এই সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হবে। চলো তাহলে, আমরা নামাজে একটা ব্রেক দিয়েছিলাম, ব্রেক টাইম ওভার হয়ে গেছে। এখন আস্তে আস্তে ক্লাসের যে বাকি অংশ যেটুকু আছে আমরা আশা করছি এই সময়ের মধ্যে হয়ে যাবে, এবং আমরা পুরো সময়টা এখন একেবারে পূর্ণ মনোযোগ দিয়ে আমরা এখন ভাইয়ার কথা শুনবো, কেমন? ওকে, সো লেটস স্টার্ট। দেখো কত সহজে আমরা আলোচনা করছিলাম যে একটা শব্দ আমি দেখব, ওই শব্দের শুধু শেষের অংশটা দেখব। যেমন আমি দেখতে পাচ্ছি এই একটা শব্দ, এই শব্দের শেষের অংশ হচ্ছে এও। আমি যখন দেখব কোনো শব্দের শেষে যদি এও থাকে, এই শব্দে প্রত্যয় হিসেবে স্নেও হতে পারে, আবার হতে পারে এও, যে কোনো একটা হতে পারে। তবে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আই মিন ইফ আই ওয়ার এ স্টুডেন্ট লাইক ইউ, আমি কোনোভাবেই এই স্নেও এই নাটকে যেতাম না। কেননা এটা লিখতে গেলে আমার কাছে একটা বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, একটু কেমন জানি শুনতে কেমন একটু কাঠখোট্টা কাঠখোট্টা টাইপের। কিন্তু আমি যদি বলি যে এও, অর্থাৎ শব্দের শেষে এও রয়েছে, এটা শেষেও এও চলে আসবে, শেষ। কত সহজ! এটা নিয়ে এত প্যাঁচ লাগানোর কিছু নাই। একটা শব্দের শেষে এও, প্রত্যয় হিসেবেও চলে আসবে এও, বাস, আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ। এবার এই স্লাইডে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে কয়েকটা শব্দ একটু দাগিয়ে দিচ্ছি, কাইন্ডলি এটা একটু ভালোভাবে পড়বা। যেমন মানব, পার্থিব, শৈশব, বৈষ্ণব, কৈশোর। এই প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা শব্দে গুরুত্বপূর্ণ, তবে আমি যেগুলো দাগিয়ে দিলাম বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবে, এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, অনেক অনেক অনেকবার এসেছে, ঠিক আছে? তো যেহেতু এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে, আমার মনে হয় এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা। এবং দেখো এখানেও কিন্তু একটা সহজ টেকনিক আছে। কোন শব্দের শেষে যদি উচ্চারণ হিসেবে তুমি দেখো যে অব বা অব, এই ধরনের কিছু একটা এসেছে, অব না, আমরা বলি যদি অব, যেমন মানব, মান যুক্ত অব, দেখো তো এর মধ্যে একটা অব মতো উচ্চারিত হয়েছে কিনা। বান্ধব, অব। পার্থিব, যদিও এখানে ইবো মতো উচ্চারিত হয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু একটু অব ধরনের একটা গন্ধ আছে। শৈশব, দেখো তো শব্দের শেষে অব উচ্চারিত হয়েছে কিনা। আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে শব্দের শেষে অব উচ্চারিত হয়েছে। আর আমরা মনে রাখবো কোনো শব্দের শেষে যদি ঠিক এরকম অব উচ্চারিত হয়, তাহলে ওই শব্দের প্রত্যয় হিসাবে আসবে অ অথবা স্ন, অ অথবা স্ন। এইবার ভাইয়া আমি একটু কমেন্ট বক্সটা 1 মিনিটের জন্য অন করে দিচ্ছি। মনে করো তুমি জানলে যে প্রত্যয় হিসাবে অও বসবে, স্নও বসবে। তোমার কাছে কোনটা মনে হয় বেশি পারফেক্ট বা বেশি সহজ, বা তোমার জন্য কোনটা একটু ইজি মনে হচ্ছে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। এই যেমন মিথুন বলছে অ, নুসরাত বলছে অ, আর রাকিব বলছে অ, আফরিন বলছে অ, আর সবার নাম এই মুহূর্তে আর বলতে পারছি না। তো তোমার কাছে কোনটা সহজ মনে হচ্ছে? অ, মনে করো প্রত্যয় হিসেবে অ একেবারে আছে, আবার মনে করো যে আছে স্ন। তোমার কাছে কোনটা বেশি সহজ লাগছে? আমি হলে কিন্তু আমার কাছে অটা বেশি সহজ লাগে, ঠিক আছে? সো দেখো কত সহজ, একটা শব্দের শেষে আমি অব দেখলাম বা অব দেখলাম, প্রত্যয় হিসেবে বসিয়ে দিলাম স্ন। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। সো তাহলে এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। থ্যাংকস আ লট। এরপরে যেটা হয়েছে, কোন শব্দের শেষে যদি বি থাকে,
শব্দের শেষে কি থাকে? শব্দের শেষে থাকবে বি, ওই শব্দের প্রত্যয় হিসেবে বসবে হচ্ছে বিন। আবার বলছি, মূল শব্দের শেষে বি, প্রত্যয় হিসেবে বিন। আপনি কাইন্ডলি একটু দাগিয়ে রাখেন, মেধাবী শব্দটা দাগিয়ে রাখেন এবং তেজস্বী শব্দটা একটু দাগিয়ে রাখেন। তেজস্বী শব্দটা দাগিয়ে রাখেন। এটা কত সহজ। মূল শব্দের শেষে যদি বান থাকে, প্রত্যয় হিসেবে আসবে বান অথবা বতুক। মূল শব্দের শেষে যদি বান থাকে, প্রত্যয় হিসেবে আসবে বান অথবা বতুক। মিথুন বলছো শব্দের শেষে খোঁচাখুচি না দিলে সমস্যা আছে কিনা? খুব একটা সমস্যা নেই, তবে দিলে ভালো আর কি। সোহান বলছে যে স্যার শব্দ ভাঙতে ভুল হয়। আসলে ভাই শব্দ ভাঙতে সবারই ভুল হয়, কিন্তু এটার একটা টেকনিক আছে। তুমি যখন এই শব্দগুলো একবারের জায়গায় 5 বার পড়বা, তখন দেখবা এটা সহজ হয়ে গেছে। ঠিক আছে? তোমাকে একবার তুমি পড়ে রাখলে এটা মনে থাকবে না। তোমাকে অন্তত এটা 2 বার 5 বার 10 বার পড়তে হবে। থ্যাংক ইউ। এরপরে কি? এটা আরো সহজ। যদি দেখো শব্দের শেষে রয়েছে মান, তুমি প্রত্যয় হিসেবে লিখতে পারো মান অথবা মতুপ, তোমার যেটা সুবিধা। আমি বলছি না যে তুমি মতুপ লিখলে বেশি নাম্বার পাবা, তুমি মান লিখলে নাম্বার পাবা না, আমি তো একবারও বলছি না। তুমি যেটাতে কমফোর্টেবল। ঠিক আছে? বুদ্ধিমান শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, শ্রীমান শব্দটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। শব্দের শেষে যদি জফলা বা অন্তঃস্থীয় জ এর উপরে রেপ থাকে, আবার বলছি জফলা বা জয়ের উপরে রেপ যদি থাকে, সেইটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে স্ন অথবা জ, মানে অন্তঃস্থীয় জ। তবে এই একটা জায়গায় আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে আপনাদের জন্য, যদি পারেন তাহলে আপনি স্ন প্রত্যয়টা একটু অ্যান্সার করে আসবেন। যদি পারে না, যদি দেখেন যে না ও আমার দিয়ে হবে না, আমি এমনি পারি না, ও ভাইয়া কথা বলছে, ভাইয়ের কথা শোনার দরকার নেই, সমস্যা নেই। ক্লিয়ার? এই স্লাইডে যে শব্দগুলো থেকে এইচএসসি পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে, সেই শব্দগুলো আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু বইয়ে দাগ দিয়ে রাখবেন। এই মুহূর্তে হয়তো বইটা সামনে নেই, পরবর্তীতে যখন এই ক্লাসটা রেকর্ডিং দেখবেন দাগিয়ে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। সৌন্দর্য, মাধুর্য, মনুষ্য, সৌভাগ্য, বৈদ্য, প্রাচুর্য, এই শব্দগুলো তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে কিন্তু এই নয় আপনি বাকিগুলো পড়বেন না, বাকিগুলোও পড়ে যাবেন। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি ভালো করে পড়বেন, আর বাকিগুলো যে পড়বেন না তা কিন্তু না। অবশ্যই অবশ্যই পড়বেন। থ্যাংক ইউ। শব্দের শেষে যদি জফলা থাকে, তা পরিবর্তিত হয়ে যাবে জাস্ট জ। শব্দের শেষে জফলা থাকলে জ হয়ে যাবে। সাম্যের শেষে দেখেন জফলা আছে, সভ্যর শেষে জফলা আছে, প্রাচ্যর শেষে জফলা আছে, প্রত্যেকগুলোর শেষে হয়ে গেছে জ। কত সহজ। দেখো তোমাদের বইয়ে পড়তে কত কঠিন লাগে না এগুলো? 19-এ যেটুকু পড়ছো কঠিন লাগতো না? এখন দেখছো এটা আমরা কিন্তু এটা নিয়মের মাধ্যমে এটা শেষ করে ফেলছি। এখন এটা সংস্কৃত কি বিদেশি না আরবি না ফার্সি এটা তোমার জানার দরকার, বিকজ এটা ইন্টারে কাজে লাগবে না। অ্যাডমিশনে লাগলেও লাগতে পারে, সেটা 10% ক্ষেত্রে, অ্যাডমিশনেও লাগবে না, এটা তুমি ধরে রাখো। কোন শব্দের শেষে যদি ইমা থাকে,
কোন শব্দের শেষে কি থাকবে? ইমা। পরিবর্তিত হয়ে যাবে প্রত্যয় হিসেবে ইমন। মহিমা শব্দের শেষে ইমা, দ্রাঘিমা ইমা হয়ে গেছে ইমন। আপনি দাগ দিয়ে রাখেন, মহিমা শব্দে দাগ দিয়ে রাখেন, নীলিমা শব্দে দাগ দিয়ে রাখেন। এমনি পারা যায়, শব্দের শেষে ইতো থাকলে প্রত্যয় হিসেবে ইতে, ইতো ইতো, মূল শব্দের শেষে ইতো ইতো, শেষ। কোন শব্দের শেষে যদি ইল থাকে, পঙ্কিল, উর্মিল, জটিল, ফেনিল, প্রত্যেকটা শব্দের শেষে ইল আছে, প্রত্যয় হিসেবে আমি দিয়ে দিলাম ইল, শেষ। কত সহজ! আমার কাছে কিন্তু সহজ লাগছে, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে। আমার মনে হয় না এর থেকে সহজ কিছু আছে। কোন শব্দের শেষে যদি তা থাকে, তা থাকলে প্রত্যয় হিসেবেও তা, শেষ। ক্লিয়ার? ওকে। শব্দের শেষে যদি তয় বফলা থাকে, কি থাকে? তয় বফলা, প্রত্যয় হিসাবেও তয় বফলা। আমি এখানে কয়েকটা শব্দ দাগিয়ে দিচ্ছি। মনুষ্যত্ব দাগিয়ে রাখবেন, মহত্ব দাগিয়ে দিলাম, বন্ধুত্ব দাগিয়ে দিলাম। এভরিথিং অল রাইট? ওকে। এবং কোন শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, প্রত্যয় হিসেবে আসবে অঞ্জলি। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, সবগুলোর শেষে দেখেন অঞ্জলি আছে। নিপাতনে সিদ্ধ তদ্ধিত প্রত্যয়, এটা আপনার ইন্টারমিডিয়েটে লাগবে না, এটা অ্যাডমিশনের জন্য একটু মনে রাখেন যে সূর্য শব্দের, সৌর শব্দের সন্ধি প্রকৃতি প্রত্যয় হচ্ছে সূর্যযুক্ত স্ন, এই আর কি। আমি কি বোঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার দেখো কিছু বিদেশি শব্দের তদ্ধিত প্রত্যয়। তো এইটা বিদেশি কি দেশি নাকি অন্য কোনো দেশি, এটা আপনার একেবারেই জানার দরকার। আপনি অ্যাডমিশন টেস্ট যখন দিবেন তখন এইটা একটু পড়েছেন। কি পড়ে যাবেন? যে দারোয়ান শব্দটা কোন তদ্ধিত প্রত্যয়? বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিশেষ করে হিন্দি তদ্ধিত প্রত্যয়। কেন হিন্দি? কারণ যদি কোনো শব্দের শেষে ওয়ান থাকে, যদি কোনো শব্দের শেষে ওয়ান থাকে, ওয়ালা থাকে, আনি থাকে, পনা থাকে, তাহলে সেই শব্দগুলো হবে হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। আমি কি বুঝাতে পেরেছি? যদি কোনো শব্দের শেষে কি থাকে, যদি কোনো শব্দের শেষে ওয়ালা, ওয়ান, আনি, পনা, সা এগুলো থাকে, সেগুলো হিন্দি ভাষা থেকে আগত শব্দ। দ্যাটস ওয়াই এটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন আপনার এইসব জানার দরকার নাই, আপনি শুধু জেনে যাবেন এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসবে গিন্নিপনা এটা কোন প্রত্যয়। তখন আপনি কি করলেন? গিন্নিপনা শব্দটাকে ভেঙে আপনি লিখলেন গিন্নি যুক্ত পনা। তাহলে এই গিন্নিটা কোন শব্দ? গিন্নিটা আমরা সবাই জানি, গিন্নি মানে কি? গৃহিণী। এই যে আমার ছোট ছোট বোনেরা 2 দিন পরে বিয়ে হলে এক একজন গিন্নি হয়ে যাবে। তাহলে এই গিন্নিটা কি? এটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ যেখানে, তদ্ধিত প্রত্যয় সেখানে, বাস। একেবারে সোজা কথা রে ভাই, এর মধ্যে প্যাচ লাগানোর কিছু নেই। এই কোনটা কোন ফার্সি ভাষা, হিন্দি ভাষা, আরবি থেকে আসছে এটা জানার দরকার নাই। তুমি শুধু একটাই কাজ করে যাবা, এই যে চাপাবাজ, চাপাবাজ শব্দটা এসেছে চাপা থেকে, ক্রিয়ার এর মধ্যে কোনো সম্পর্ক নাই, বাস, এটা তদ্ধিত প্রত্যয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? মূল শব্দটা পড়ে গেলেই হবে। এই যে পরীক্ষায় প্রশ্ন আসছে জবানবন্দি, জবানবন্দি শব্দটা কোন প্রত্যয়? আপনি পড়ে গিয়েছেন যে
জবানযুক্ত বন্দি, এটা তদ্ধিত প্রত্যয়, জাস্ট একবার পড়ে গেলেই হবে। ওকে, সো তদ্ধিত প্রত্যয় কিন্তু বাস্তবে অনেক অনেক সহজ। আমি একটু জানতে চাচ্ছি এতক্ষণ ধরে তদ্ধিত প্রত্যয় যেটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পেরেছেন কিনা? কাজী জারিন লিখছেন ছক আকারে লিখতে হবে কিনা? এই যে দেখেন ঢাকা বোর্ড ২০১৯ সালে আসা একটা প্রশ্ন। বই থেকে সরাসরি মাত্র আমি এটা কপি করেছি, এই জন্য আসলে এটা টাইপ করা হয়নি। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি এখন যে কাজটা একটু করব, যদি আপনাদের সামনে যদি কোনো বোর্ডের বই থাকে তাহলে বইটা একটু বের করে রাখেন। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো, মোস্ট ইম্পর্টেন্ট গুলো এখন আমি একটু দাগিয়ে দিব। কপাল ভালো থাকলে ওইখান থেকে পরীক্ষায় আপনি ৫টা প্রশ্ন পেয়ে যাবেন। আর যদি আপনার সামনে এই মুহূর্তে বই না থাকে, কোনো সমস্যা নেই। পরবর্তীতে যখন আপনি যখন এই ক্লাসের রেকর্ডিংটা দেখা হবে, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো একটু বেশি ভালোভাবে পড়বেন। ওকে? থ্যাংক ইউ। সো এতক্ষণ ধরে এই যে তদ্ধিত প্রত্যয় আমরা আলোচনা করলাম, আমি বলেছিলাম ক্লাসের একেবারে শুরুতে যে তদ্ধিত প্রত্যয় কিন্তু অনেক সহজ। বলেছিলাম না? এবং তোমরা এতক্ষণ যারা ক্লাস করলে একটু জানাও তো তদ্ধিত প্রত্যয় সহজ নাকি কঠিন? বলো, একটু কমেন্ট বক্সে জানাও। তদ্ধিত প্রত্যয় কেমন লাগলো? সন্ধি বিচ্ছেদের থেকেও সহজ না বলো? এবং আরেকটা সহজ কথা বলি, শোনো। এইচএসসি পরীক্ষায় তদ্ধিত প্রত্যয় যা আসে অনেক সহজ। এই যেমন ঢাকা বোর্ড ২০১৯ সালে দেখো তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন আসছে। কত সহজ প্রশ্ন আসছে। ছেলেমি শব্দটা কোন প্রত্যয়, এটা জানতে চেয়েছে। তো ছেলেমি শব্দটাকে ভাঙলে কি হয়? ছেলে যুক্ত আমি, তাহলে ছেলে কি? ছেলে নাউন। এরপরে কি? শারীরিক। শারীরিক শব্দটাকে ভাঙলে হয় শরীর যুক্ত স্নিক বা ইক। একটু আগে আমি বলেছিলাম না, কোন শব্দের শেষে ইক থাকলে প্রত্যয় হিসেবে ইক আসে। কোন শব্দের শেষে আলী থাকলে প্রত্যয় হিসেবে আলী আসে। দেখো সব চলে আসছে। মানে এর থেকেও সহজ বাস্তবে কিছু নাই। বুঝতে পেরেছো? কিন্তু হয় কি, ওই যে আমাদের ছোটবেলার থেকে আমাদের মাথার মধ্যে ঢুকায় ফেলে যে বাবা প্রকৃতি প্রত্যয় কত কঠিন, এ মনে হয় কোনো সুস্থ মানুষের পক্ষে পড়া সম্ভব না। কিন্তু তোমরা বলো, এই যে ২টা ক্লাস তোমরা করলে, একটু হলেও সহজ লাগছে না? আমি বলছি না যে একেবারে সহজ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একেবারেই সহজ না হোক, এটা যে খুব কঠিন তা কিন্তু না, একটু পড়লেই পারবা। প্রথমটা হচ্ছে আত্মজা। আত্ম যুক্ত জন যুক্ত আ, এটা তদ্ধিত প্রত্যয় না, এটা কৃত প্রত্যয়। ওকে, সো আমি এখন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো একটু দাগিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকুন এবং যদি পারেন বইয়ে এখনই দাগিয়ে রাখেন। আর যদি নিতান্তই না পারেন, পরবর্তীতে যখন রেকর্ডিং দেখবেন বইয়ে এই জায়গাগুলো সুন্দর করে দাগিয়ে নিয়েন। ঢাকা বোর্ড ২০১৯ আপনি দাগিয়ে রাখবেন কার্য, ছেলেমেয়ে, দর্পণ, নবান্ন, শারীরিক, এই শব্দগুলো দাগিয়ে দিলাম। রাজশাহী বোর্ড ২০১৯-এ আপনি দাগিয়ে রাখবেন রাধুনী, রাধ যুক্ত উনি। আজকের ক্লাসের একেবারে শুরুতে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং সেখানে কিন্তু বলেছিলাম রাধ যুক্ত উনি। তখন মনে হয় আমি বলেছিলাম এটা তদ্ধিত প্রত্যয়, আসলে এটা কৃত প্রত্যয়। তখন কি মনে করে যে এটা বলেছি আমারও মনে নাই। আমি সেই জায়গাটা আবার নিয়ে যাচ্ছি এবং আমি ঠিক করে দিচ্ছি। রাধুনী শব্দটা
অবশ্যই অবশ্যই এই যে দেখছেন এখানে তদ্ধিত প্রত্যয় দেখে আমি ভাবছি এটা তদ্ধিত প্রত্যয়। এটা কোনোভাবেই তদ্ধিত প্রত্যয় না। কেননা দেখেন জিনিসটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। রাঁধুনি শব্দটা কেন কৃত প্রত্যয়? এবার একটু বুঝিয়ে দিচ্ছি, এবার ঠান্ডা মাথায় বোঝেন। কি রাঁধুনি শব্দটা এসেছে কোথা থেকে? রাধ থেকে, ঠিক কিনা? রাঁধুনি শব্দটা এসেছে রাত থেকে। রাধ মানে কি? রাধ মানে হচ্ছে রান্না করা। এই যে গাপুস গুপুস করে আমরা এত কিছু খাই, রাধ মানে হচ্ছে রান্না করা। তাহলে রান্না করা, এটার মধ্যে কি একটু ক্রিয়াপদের গন্ধ আছে কিনা? আর যেখানে ক্রিয়াপদের গন্ধ আছে সেটাই হচ্ছে কৃত প্রত্যয়। তো যাই হোক ওই জায়গাটা ওই সময় মিস্টেক হয়ে গিয়েছিল, ওটা আমি ঠিক করে দিলাম। এখন রাঁধুনি শব্দটা আপনি দাগিয়ে রাখবেন, নন্দন, আপনি দাগিয়ে রাখবেন এখান থেকে শ্রবণীয়, এবং আর বাকিগুলো ঝালাই শব্দটা আপনি একটু দাগাতে পারেন। ঠিক আছে? আচ্ছা আমি লাল কালি দিয়ে দিচ্ছি, তাহলে স্পষ্ট বোঝা যাবে। কুমিল্লা বোর্ড 2019 সালে আসা যে প্রশ্ন, এর মধ্যে আপনি বেশি দাগিয়ে রাখবেন হচ্ছে গৌরব, তারপর আপনি দাগিয়ে রাখবেন হচ্ছে দিব্য, ভাস্বর। চট্টগ্রাম বোর্ড 2019-এ দাগিয়ে রাখবেন সৌন্দর্য, মোড়ক, বার্ষিক, এই যে আবার সে রান্না, বহতা। আমি আবারও বলছি, ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা সবই পড়বেন। আমি বলছি না ওটা পড়বেন না, বাট আমি যেটা দাগিয়ে দিচ্ছি এটা একেবারে ঠোঁটস্থ করে রাখবেন। দেখবেন পরীক্ষার হলে এখান থেকে যে 4টা 5টা আপনি এমনি পাবেন। বরিশাল বোর্ড 19, আপনি এখানে দাগিয়ে রাখেন জয়, ভাবুক, এনাফ। এখানে সিলেট বোর্ড 2019 দাগিয়ে রাখেন ত্যাগ, দর্পণ, ডাকাত আর বুনো, এটা দাগিয়ে রাখেন। ও মুগ্ধ শব্দটা দাগিয়ে রাখেন, মুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ। দুই সালে সম্মিলিত বোর্ড দাগিয়ে রাখেন জয়। নীলিমা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, উক্তি শব্দটা গুরুত্বপূর্ণ, প্রেম শব্দটা আরো গুরুত্বপূর্ণ। সম্রাট শব্দটা দাগিয়ে রাখবেন, প্রাচুর্য শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড 17 জেলের শব্দটা দাগিয়ে রাখেন, সৃষ্টি শব্দটা দাগিয়ে রাখবেন, দৈনিক দাগিয়ে রাখবেন, উক্তি দাগিয়ে রাখবেন। রাজশাহী বোর্ড 17 দাগিয়ে রাখেন পাঠক, তারপর দাগিয়ে রাখেন চলন্ত আর বার্ষিক। যশোর বোর্ড 17 আপনি দাগিয়ে রাখবেন দোলনা, পাঠক তো একটু আগে দাগিয়ে দিলাম, মানব একটু আগে বলে আসছিলাম কোন শব্দের শেষে অব থাকলে প্রত্যয় হিসেবে অ বা স্ন আসছে। বলেছিলাম আপনি কোনটা দিবেন, আপনি আমাকে বলেছিলেন অ দেবেন। দেখেন ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। সম্রাট। সো মোস্ট ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিচ্ছি, মাথায় রাখবেন, পরে বইয়ে দাগিয়ে রাখবেন। চট্টগ্রাম 17 দ্রাঘিমা শব্দটা, নায়ক শব্দটা, শৈশব শব্দটা, সাহিত্য শব্দটা, পান্তা শব্দটা।
কীর্তি দরকার নাই, সোনালীটা দাগিয়ে রাখেন, সৃষ্টি দাগিয়ে রাখেন, পার্থিব আর মেঠো বরিশাল 2017 থেকে। সিলেট 17 আপনি দাগিয়ে রাখবেন মুক্তি, মেধাবী, পরিত্যাগ। এবং একটা জিনিস লক্ষ্য করে রাখবেন, যে সকল শব্দের এই মাঝখানে প্রত্যয়, দুঃখিত, ধাতু, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন, পরীক্ষায় কিন্তু ভুল হয়, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে দিই, এটা পরীক্ষার জন্য ওইগুলো একটু কম গুরুত্বপূর্ণ। দেখেন এই যে মাত্র এটা কথা বললাম, এই কথাগুলো না অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলা উচিত না, কিন্তু আমি কেন জানি আপনাদের অনেক ভালোবাসি, তো এই জন্য এইসব কথাগুলো বলে ফেলি যে পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না। এখন পরীক্ষা যদি এনিহাও আসে, আপনারা যেন আবার আমার বদনাম করেন না যে ভাইয়া বলছিল আসছে। 99% ক্ষেত্রে আমি দেখছি যে সকল শব্দের মাঝখানে ধাতু থাকে, অর্থাৎ রুট চিহ্ন মতো থাকে, পরীক্ষা আসে না। কিন্তু এই যে দেখো সিলেট বোর্ডে একটা দেখলাম, আবার শুরুতে ঢাকা বোর্ডে 2019 সালে একটা দেখেছিলাম, আসছে তো একবার দুইবার। এই জন্য আমি বলছি 99% ক্ষেত্রে আসেন, বাট 1% তো আসে, পড়ে যাবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ঢাকা বোর্ড 16 থেকে আপনি দাগিয়ে রাখেন পানীয়, ঘাতক, ধর্ম দাগিয়ে রাখেন, মেঠো দাগিয়ে রাখেন। এরপরে যেটা আছে রাজশাহী 16 বার্ষিক, ঘাতক, জেলে, ত্যাগ, সৃষ্টি। কুমিল্লা 16 এখানে দাগিয়ে রাখেন মেঠো, মানব, বুদ্ধিমান, একটু আগে বলে আসছি মান থাকলে মতুব বা মান যাই হবে। মুগ্ধ, এবার পরীক্ষায় প্রশ্ন আসলে মুগ্ধ আসতে পারে, কেননা আমরা জানি গত বছর এই যে এত কিছু হয়ে গেল, তার মধ্যে যে কয়টা নাম সামনে থেকে এসেছে তার মধ্যে একটা হচ্ছে মুগ্ধ, তাই তো? পানি লাগবে, পানি। ওকে, সো এখানে যে শব্দগুলো আছে বর্ধমান আর চলন্ত, দরকার নেই আর। সিলেট বোর্ড 16 আপনি শৈশব দাগিয়ে রাখবেন, উক্তি দাগিয়ে রাখবেন, দোলনা দাগিয়ে রাখবেন। আর দিনাজপুর বোর্ড 2016-র মধ্যে আপনি মৃন্ময় শব্দটা একটু দাগিয়ে রাখবেন, বার্ষিক শব্দটা দাগিয়ে রাখবেন, উক্তি তো এর আগে দাগানো হয়েছে, দ্রাঘিমা, জয় সবই দাগানো হয়েছে। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যেগুলো দাগিয়ে দিলাম, এখন আমাকে একটু কমেন্ট বক্সে জানান তো, আপনাদের অনেকের কাছে তো এখন বই নেই, আপনারা পরে কি করে এইগুলো দাগানোগুলো কিভাবে পরে বুঝবেন? রেকর্ডিং দেখবেন, নাকি হচ্ছে এমনি মনে থাকবে, নাকি হচ্ছে বই খুলে এগুলো দাগিয়ে রাখবেন? আপনাদের বুদ্ধি কি, মাথায় পরিকল্পনা কি, একটু আমাকে কমেন্ট বক্সে জানান তো। এই যেমন শাহানা বলছে ভাই আমার বই আছে, ওরে বাবা অলরেডি দাগানো শেষ, অনেকে দেখছি দাগানো শেষ। তোমরা আসলে 100 সমস্যা নেই ভাই, ক্লাসে রেকর্ডিং তো থাকে, যারা দাগিয়েছো ভেরি গুড, জাগানো যাদের হয়নি পরবর্তীতে ওই রেকর্ডিং দেখে দেখে এই জায়গাটা একটু টেনে টেনে আমি যেগুলো দাগায় দিচ্ছি এটা একটু দাগায় নিও, শেষ। এবং দেখবো অনেক ক্ষেত্রে অনেক জিনিস কিন্তু কমন আসছে, যেমন দেখো দিনাজপুর 16 এই যে জয় শব্দটা কতবার আসছে, দ্রাঘিমা শব্দটা এর আগে আসছে, উক্তি আসছে। মানে প্রকৃতি প্রত্যয়ের একটা বড় সুবিধা হচ্ছে, তুমি ওই 8টা শব্দের মধ্যে 4টা-5টা শব্দ থাকবে একেবারে রিপিটেড, ঠিক আছে? থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন এই আমরা এখন কিছু পোল কোশ্চেন আমি দিচ্ছি না, জাস্ট আমি কিছু কোশ্চেন এমসিকিউ হিসেবে আপনাদেরকে দিচ্ছি, আপনারা দয়া করে প্রশ্নগুলো একটু উত্তর করবেন। তবে এইচএসসি পরীক্ষায় কিন্তু এভাবে আসবে না, এটা আপনারা জানেন। জাস্ট এইচএসসি পরীক্ষায় আসা, অ্যাডমিশনে আসা কিছু প্রশ্ন আমি এখানে
এমসিকিউ হিসেবে আপনাদের সামনে তুলে ধরেছি। কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে উত্তর করে জানান। ঐহিক শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? বা ঐহিক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? আমরা একটু সবাই উত্তর করি প্লিজ। না পারলে কোনো সমস্যা নেই, জাস্ট ট্রাই ইউর লেভেল বেস্ট। থ্যাংক ইউ। ঐহিক শব্দটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে ইহ যুক্ত এটার উত্তর মনে হচ্ছে ভুল আছে, এটা বাদ দাও। গৌরব শব্দের সঠিক প্রত্যয় সঠিক শব্দ গঠন কোনটি? গৌরব শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? আমরা একটু সবাই উত্তর করি। এটা কিন্তু পারা উচিত। আমি কিন্তু আজকে ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আমি ক্লাসে আলোচনা করেছি মানব নিয়ে। দেখো তো মানবের সাথে গৌরবের একটা মিল আছে কিনা। থ্যাংক ইউ। আমরা জানি কোনো শব্দের শেষে যদি অপ থাকে প্রত্যয় হিসাবে আসে অ অথবা স্ন। এবং আজকে তোমরা আমাকে বলেছিলে যে ভাইয়া দুইটা অপশন থাকলে আমি প্রত্যয় হিসেবে অটাকেই নিব। দেখো সেটাই পরীক্ষায় প্রশ্ন এসেছে। নেক্সট কোশ্চেন, কাঠুরিয়া শব্দের সঠিক শব্দ গঠন কোনটি বা সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? জয়িতা বলছে আপনার তো কষ্ট হচ্ছে কিনা কথা বলতে। আসলে সত্যি কথা বলতে কি, এখন ফ্রাঙ্কলি স্পিকিং অনলাইনে পড়াতে একটু কষ্টই হয়। জীবনে অনেক লাইনেই পড়ালাম, কিন্তু আসলে অনেক কষ্ট হয় অনলাইনে। তোমরা এটা বোঝো না। আর লক্ষ্য করে দেখবা যে আমি একটু ধীরে ধীরে কথা বলি, তাই আমার এত কষ্ট হয়। আর যারা অনেক স্পিডে পড়ায়, আমি জানি না তাদের কেমন লাগে, বাট পার্সোনালি আমার বেশ কষ্টই হয়। কিন্তু এখন কিছুটা সয়ে গেছে। কিন্তু সয়ে গেলেও তো তোমরা শোনো, তাই তোমাদের টায়ার্ড লাগে, বোরিং লাগে, আর আমি বক বক করি, আমার কেমন লাগে। তো যাই হোক, তারপরেও ভালো লাগে তখন যখন দেখি যে তোমরা পরীক্ষায় ভালো করেছো। এই যে কিছুদিন পরে আমাদের জিপিএ 5 এর এখন সংবর্ধনা চলছে, বিভিন্ন জায়গায় যে যখন দেখি যে ছেলেমেয়েরা A+ পেয়েছে, যখন বলে যে ভাই আপনার ক্লাস থেকে একটু কুকার হয়েছে, একটু হলেও নতুন করে জানতে পারছি, শর্টকাট টেকনিক শিখতে পারছি, তখন ভালো লাগে যে না, কষ্ট কিছুটা হলেও সার্থক। কিন্তু আসলে তোমরা যদি সাকসেসফুল না হও তাহলে তখন আসলে খারাপ লাগে, তখন নিজের কাছে খারাপ লাগে, মনে হয় কি পড়ালাম, কিছুই কমন আসেনি। কাঠুরিয়া শব্দের সঠিক শব্দ বিচ্ছেদ হচ্ছে কাঠ যুক্ত উড়িয়া। এই যে যে শব্দের উপর ভিত্তি করে পৃথিবী আজ আবর্তিত হচ্ছে, প্রেম শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? দ্রুত। আমরা আসলে এই শব্দটার শুনলেই কেমন জানি আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, তাই না? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছো, এই পৃথিবীতে আমরা সবাই যে কোনো সম্পর্কই কিন্তু একটা মায়া, একটা মমতা, একটা প্রেমের
আবদ্ধ, সেটা হতে পারে স্টুডেন্ট টিচার, হতে পারে বাবা মা, হতে পারে প্রেমিক প্রেমিকা, এখানে খারাপ কিছু নেই। সবাই আমরা এই সম্পর্ক দ্বারা আবদ্ধ এবং পৃথিবীতে এইভাবেই চলছে। এবং এটা যে শুধু আমাদের মানুষের মধ্যে তা কিন্তু না। তুমি হয়তো ভাবো যে সম্পর্ক বা প্রেম মনে হয় শুধু মানুষের মধ্যেই, না, প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যে। তুমি একটা পাখির দিকে তাকিয়ে দেখবে, একটা বড় মা পাখি সারাদিন খাবার খুঁজে এনে সে ছোট বাচ্চাদের মুখে দেয়, এটাই তো প্রেম, এটাই সম্পর্ক। সো এই শব্দটাকে এত নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। ওকে, হ্যাঁ মিশাইল, তোমার কথা ঠিক আছে। সো এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রিয় যুক্ত ইমন। এই যে দেখো, যেই প্রিয় তার সাথে তো এই সম্পর্ক নাই। সো শব্দটা এসেছে প্রিয় থেকে। দিব্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সরি, আমি বারবার সন্ধি বিচ্ছেদ বলছি, কেননা আমি মনে করি যে ওই প্রকৃতি প্রত্যয় যা সন্ধি বিচ্ছেদ তাই। তো আসলে দিব্য শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সারোয়ার ভালো একটা কথা বলেছে, কোর্স শেষের দিকে বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশ নিয়ে কথা বলে ভালো হতো। সারোয়ার ভালো কথা বলেছো। তুমি আমাদের এই কোয়ার্টারের রুটিনটা একটু দেখো তো, যে এখানে রিটেন আছে কিনা। আমাদের আসলে শিক্ষতে সবকিছু কোয়ার্টার বেসিস ভাগ করা, তো এই কোয়ার্টার বা পরের কোয়ার্টারের মধ্যেই কিন্তু তোমরা রিটেন সব পেয়ে যাবে এবং রিটেন নিয়ে ডিটেইলস অনেক কথা হবে। দিব্য শব্দটা এসেছে দীপ ধাতু থেকে। দীপ ধাতু থেকে দেবতার সাথে যা সম্পর্কিত তাই হচ্ছে দিব্য। আর দেবতা শব্দটা এসেছে দীপ ধাতু থেকে, আর যেটা ধাতু থেকে আসে আমরা জানি সেটা হচ্ছে কে, কৃৎ প্রত্যয়। এটা তোমার জানার দরকার নেই, বাজে প্রশ্ন। মুক্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এটা খুব গুরুত্বপূর্ণ, দ্রুত। আর ছোয়া বলছে এটাই শেষ কোয়ার্টার, ওকে পেয়ে যাবে তাহলে। যদি এটা লাস্ট কোয়ার্টার হয় তাহলে পেয়ে যাবে। আচ্ছা, ভালো একটা কথা প্রশ্ন মাথায় আসলো, আমি দেখি নিজে যে আজকে ক্লাস শেষে দেখবো যে তোমাদের এই কোয়ার্টারে আর কি কি বাকি আছে। আর কোনো সমস্যা না, দেখো এখনকার যুগে মানুষের সাথে আহ চাইলেই যে কোনো কারোর সাথে যোগাযোগ করা যায়, তার সমস্যার সুবিধার কথা বলা যায়। তোমার যে কোনো প্রকার সমস্যার সুবিধা হলে তুমি প্রয়োজনে আমাকে মেসেঞ্জারে নক করবে, আমাকে বলবে। আমার ক্লাস করে তো এটুকু বুঝতে পারছো আমি যথেষ্ট ফ্রাঙ্কলি তোমাদের সাথে কথা বলি। সো আমি যথেষ্ট জলি মাইন্ডেড পারসন। সুবিধা অসুবিধা ভালো মন্দ শিখবো জিতবো গ্রুপ আছে, যে কোনো সমস্যা হলে সেখানে জানাও যে ভাই আমি এটা বুঝতে পারছি না। একাডেমিক প্রোগ্রাম এইচএসসি 26 এর ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আমাকে মেনশন করে জানাও। প্রকৃতি প্রত্যয় পড়ালাম, খুবই কঠিন লাগলে সেটাও গ্রুপে জানাও। আবার যদি তোমার একটু সহজ লাগে যে ভাইয়া এটা সুন্দর করে পড়িয়ে দিয়েছেন, এটাও গ্রুপে জানিয়ে দাও। এতে করে কি হবে, মনে করো তুমি আজকে গ্রুপে বললে যে প্রকৃতি প্রত্যয় খুব কঠিন লাগতো, ভাইয়ার ক্লাস করার পরে খুবই সহজ লাগছে। তখন হবে কি, তোমার ওইটা দেখে আরেকজন যে ক্লাসটা করেনি ওর মধ্যে একটু খচখচ করবে, কি এত কঠিন টপিক দুইটা ক্লাসে সহজ হয়ে গেল, তাহলে দেখি আমি রেকর্ডিংটা দেখে আসি। সো আলটিমেটলি কিন্তু ওই পোস্টটা করে তুমি আরেকজনকে উপকার করবে। কেননা আমি এই যে বকবক করছি রেকর্ডিংও তো তাই বকবক করব, ঠিক আছে। এই যে জয়িতা এবার আমার নামে এইরকম একটা বদনাম করছে, মানুষের সামনে কি করে বলি। আচ্ছা তাও বলি, নিজের কথা বলতে লজ্জা নাই। ও বলছে যে ভাইয়া আমি আপনাকে অনেকবার নক করছি, আপনি রিপ্লাই করেন না। তো যাই হোক, আমি সরি, আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবো আজকে যে খুঁজে খুঁজে দেখবো, আমি অ্যাকসেপ্ট করব। আসলে হয় কি ভাইয়া, আমি একটু ওই সত্যি কথা বলতে আমি ওই একটু ডিজিটাল ফ্রেন্ডলি মানুষ না। মানে তোমরা যেমন সারা দিন ধরে কি আঙুল দিয়ে ঠেলতেই থাকো, কি রিলস দেখে, আমার লাইফে আমি রিলস মনে হয় দেখছি কিনা, বা দেখলে ওই সামনে আসলে একটা দুইটা, এগুলো আসলে আমার অত ভালো লাগে না। তো ফেসবুক ইউটিউব এগুলো আমিও দেখি এ করি, কিন্তু আমার ওই অন্যেরটা দেখতে ভালো লাগে, ওই নিজে এগুলো বেশি গুতাগুতি করতে ভালো লাগে না। তো ঠিক আছে, তুমি যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছো আমি দেখবো, অ্যাকসেপ্ট করবো। সো মুক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে
মুচ যুক্ত তি। থ্যাংক ইউ। শৈশব শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? দেখো ভাইরা, এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। আর সুবানা বলছে ফ্রি টাইমে কি করেন? এটা খুব ভালো একটা প্রশ্ন। ওই যে অন্য যা করে, একটু গান শুনি, ভালো কোনো সিনেমা থাকলে একটু দেখি, মাঝে, মাঝে একটু পড়াশোনা করি। এই, এইভাবে একা, একা তো জীবন। একা জীবন কেটেই যায়। ভালোই, ভালোই আছে। আ বেশি খারাপ লাগলে একটু এই যে ২ দিন ছুটি গেল, একটু বাইরে নিজের মতো নিজে ঘুরতে বের হই। নিজের মতো নিজে কোনো একটা ফাঁকা জায়গায় যাই বসে থাকি। তাও ভালো লাগে। নির্জনতা বেশ ভালোই লাগে আমার। সো শৈশব শব্দের সঠিক শব্দ গঠন শিশু যুক্তে স্ন বা যাই বলো না কেন। সাহিত্য শব্দের সঠিক শব্দ গঠন কোনটি? একজন বলছে আপনি আবার কি পড়াশোনা করেন? এই বেটা, পড়াশোনার কি শেষ আছে নাকি? এই তুমি যে পড়াশোনা করো এটারে কি পড়াশোনা বলে নাকি? এটা তো জাস্ট একাডেমিক পড়াশোনা। এর বাইরেও জগতে কত বই পুস্তক আছে। একটু মাঝে, মাঝে পড়তে ইচ্ছা করে। আগের মতো ইচ্ছা করে না। তোমাদের মতো বয়সে অনেক পড়তাম। বাইরের অনেক পড়াশোনা করছি। এখন আর বই দেখতে অত ভালো লাগে না। সাহিত্য শব্দের সঠিক শব্দ গঠন হচ্ছে আ সাহিত্যযুক্ত আরকি। অন্যান্য শব্দের সঠিক ছন্দবিচ্ছেদ কি? সঠিক শব্দ গঠন কি? অন্যান্য। একেবারে সহজ। অন্য যুক্ত অন্য হচ্ছে অন্যান্য। তাই না? ওকে, ওরে বাবা! তোমাদের জন্য কত বড় কিছু অফার নিয়ে এই স্লাইড ওয়েট করছে দেখো। আর্লি বার্ড অফারে যারা তোমরা ভর্তি হয়ে যাচ্ছ, টি-শার্ট, প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ, এটা সেটা অ্যান্ড এভরিথিং, মডেল টেস্ট অ্যান্ড ওএমআর। সো আয়েশা বলছে হিরণ্ময়ের সন্ধিবিচ্ছেদ কি? হিরণ্ময়ের সন্ধিবিচ্ছেদ খুব সম্ভবত হিরথ যুক্ত ময়। হিরথ, ঠিক আছে? কি একটা নাম যে বাবা রাখছিল আমার, আনকমন একটা নাম। মোটামুটি আনকমন, এত কমন নাম না। যাই হোক, আমার নামটা আমারও ভালো লাগে না। একটু কেমন জানি একটা। তো যাই হোক, এখন বাবা-মা রাখছে, তাদের সম্মান তো রাখতেই হয়। অনেকে আছে কি করে জানো? ক্লাস 9 এ যখন রেজিস্ট্রেশন হয় তারা অনেক সময় নাম-টাম চেঞ্জ করে ফেলে। এগুলো আমার কাছে একটু বেশি আ বলে মনে হয়। বাবা-মা নাম রেখেছে। আর কোন নামই আসলে খারাপ না। নাম ভালো। তাবাস্সুম বলছে আমার নামের অর্থ কি? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছ। আমার নামের অর্থ হচ্ছে ঠিক আমার বিপরীতটাই। আ হিরণ্ময় শব্দটা এসেছে হিরণ থেকে। হিরণ শব্দের অর্থ কি? হিরণ শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ। তাহলে হিরণ্ময় মানে স্বর্ণময়। তো দেখো আমার কোথাও কোনো স্বর্ণ নেই। তার মানে আমি হিরণ্ময় না। এনিওয়ে, আমরা দেখতে, দেখতে হচ্ছে আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? যদি থাকে একটু চ্যাট বক্সে জানাও, কমেন্ট বক্সে জানাও। ওয়াও! সানজিদা বলছে সবগুলো উত্তর হয়েছে। ওয়াও! স্যালুট! জোস! সুযোগ থাকলে চকোলেট পাঠিয়ে দিতাম এখন তোমার ঠিকানায়। তো সমস্যা নাই, ঢাকায় এসে চকোলেট নিয়ে যেও। হ্যাঁ, এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়ের আর কিছু দরকার নাই। আমি যেটা বুঝি সেটা হচ্ছে ২ টা ক্লাস তোমরা করেছো। এখন এই ২ টা ক্লাসের উপর বেসিস করে তুমি তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে নাও। যেকোনো বই খুলে এবার একটু একটাই কাজ করো। শুধু বিগত বছরের প্রশ্নগুলো একটু এনালাইসিস করো। জাস্ট বিগত ৫ থেকে ৭ বছরের যে বোর্ড কোয়েশ্চেনস গুলো রয়েছে সেগুলো একটু স্টাডি করো। আমি গ্যারান্টি দিচ্ছি ওখান থেকে পরীক্ষায় তুমি ৫ টা পেয়ে যাবে। ঠিক আছে? সো জীবনটাকে এত কঠিন করে নেওয়ার কিছু নাই। এটা খুবই সহজ। রিল্যাক্সে থাকো, এত চাপ না নিয়ে। এই যে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলছো যে প্রকৃতি প্রত্যয় কঠিন, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলো। ভাইয়া বলছে, কি বলছে? এটা সন্ধি বিচ্ছেদ। সো সন্ধি বিচ্ছেদের মতো করেই পড়ো। আর কিছু লাগবে না। জান্নাতুল একটা প্রশ্ন করছে, উত্তর হচ্ছে না। তো ওর প্রশ্নটার উত্তর আমি এখন আর প্রশ্নটা বলছি না। কেননা প্রশ্নটা একটু আ বিরক্তিকর প্রশ্ন। বিরক্তিকর না, একটু অস্বস্তিকর প্রশ্ন।
জীবনে সবার সবকিছু থাকে না ভাইয়া, এটা মাথায় রাখতে হবে। আর থাকতেই হবে এমন কোনো কথা নেই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তাদের কোনো ভালো বন্ধু নেই, তাদের বান্ধবী নেই, তাদের ভালো সঙ্গী নেই। জীবন কেটে যাচ্ছে, লাইফ হচ্ছে এমনই। জীবন দেখবার সময় ঠিকই কেটে যায়। আমরা ধরে নিই যে আমাদের জীবনে অনেক কিছু দরকার, আসলে এত কিছু লাগে না। লাইফ ইজ ভেরি ভেরি সিম্পল, টেক ইট ভেরি ইজিলি। তুমি চিন্তা করে দেখো, তোমার সেই স্কুল লাইফে কত ফ্রেন্ড ছিল, এখন আস্তে আস্তে কিন্তু ফ্রেন্ডদের সঙ্গে কমছে, জীবন তো চলে যাচ্ছে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, মানে এটা বলবো কি, এত ফ্রেন্ডস ছিল, তাই বলে আবার মেয়ে ফ্রেন্ড ভাইবো না আবার, হ্যাঁ? তোমরা তো উল্টা পাল্টা চিন্তা করো। ফ্রেন্ডের মধ্যে তো পার্থক্য আছে, ছেলে বন্ধু থাকবে, মেয়ে বন্ধু থাকবে, বাট খুবই ক্লোজ ফ্রেন্ডশিপ, একবারে ভাই বোনের মতো সম্পর্ক, এত ভালো বন্ধুত্ব। কই, এখন তো কেউ কারো খোঁজ নেয় না। তো কি জীবন কি আমার বেঁধে আছে? বা আমার যে বন্ধু বান্ধবী যারা ছিল, তাদের কি জীবন বেঁধে আছে? সবাই সবার মতোই আছে। এবং দেখবা দিন যত যাবে তোমার বন্ধুর সংখ্যা কমতে থাকবে, বাট জীবন ঠিকই চলে যাবে। জীবনে একজন দুইজন ভালো মেট হলেই হয়, বেশি মানুষের প্রয়োজন হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সেই একজন দুইজনকেই খুঁজে পাই না। বুঝতে পেরেছ? তো যাই হোক, অনেক কথা হয়ে গেল আজকে। হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসলো, ওই একটা প্রশ্ন থেকে। সো কথা হচ্ছে, এই টপিকটাকে কঠিন মনে না করে সহজ টপিক মনে করো। সহজ মনে করে যেটুকু 2টা ক্লাসে ডেসক্রাইব করা হলো, সুন্দর করে নিজের মতো নিজে এবার সাজিয়ে ফেলো। জাস্ট বিগত 5 বছরের প্রশ্ন পড়ে ফেলো, আর কিচ্ছু লাগবে না। এনাফ, এন্ড ইটস মোর দ্যান এনাফ। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোনো সমস্যা হলে জানিও, ঠিক আছে? কোনো সমস্যা হলে জানাবা। তাহলে আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থেকো।